নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত 8টা মানেই ঠোঁটকাটা, পর্দায় হাজির ঠোঁটকাটা। আজ আমি শুভজিৎ ঠোঁটকাটা সরাসরি প্রশ্ন করব, চাচাছোলা প্রশ্ন করব, এ কথার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আপনারা জানেন প্রত্যেক দিন এখন রাত 8টায় ঠোঁটকাটা আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করবে, সরাসরি চোখে আঙুল দিয়ে সেই প্রশ্ন উঠবে। আজ কোন কোন বিষয়ে প্রশ্ন তুলবে ঠোঁটকাটা আপনাদের জানাবো। আজকে প্রথমেই যে বিষয়টা আমাদের নজর থাকবে সাম্প্রতিক বিষয়, তবে আলোচনায় এখনও এই বিষয়টা যেই জায়গায় পৌঁছেছে সেই জায়গায় শুধু ঠোঁট কাটার নয়, আপনাদেরও মনে প্রত্যেকটা মুহূর্তে নানান প্রশ্নের আবির্ভাব ঘটছে, জন্ম নিচ্ছে। অর্পিতার টাকা রহস্যের শিকড় কোথায়? অর্পিতা মুখোপাধ্যায়, তার এই যে এত টাকা দেখতে পাওয়া গিয়েছে, সেই টাকা রহস্যের শিকড়টা কোথায়, অর্থাৎ মূল কোথায়? রহস্যের খোসা ছাড়াতে তো এখন বিস্ফোরক সূত্র ইডির হাতে। জানতে পারা গিয়েছে ব্ল্যাকমেল, রীতিমতো ব্ল্যাকমেল করতেন অর্পিতা। ইডির দাবি টাকা পেতে পার্থকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছেন অর্পিতা। গোপন তথ্য ফাঁসের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতেন, বলতেন যে জানিয়ে দেবেন, খবর দিয়ে দেবেন, এরকমভাবে গোপন তথ্য ফাঁসের হুমকি দিতেন। এমনকি টাকা রাখার বদলে মোটা কমিশন নিতেন, টাকা রাখতেন এবং তার বদলে কমিশন নিতেন। চাপে পড়ে 30% কমিশন দিতেও নাকি রাজি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। কিভাবে জানলো ইডি, এটাও প্রশ্ন। ঠোঁটকাটার এটাও প্রশ্ন যে এ তথ্য ইডি জানলো কিভাবে। সূত্রের খবর, অর্পিতার ফ্ল্যাটেই নাকি লুকিয়েছিল ধাঁধার উত্তর। কিভাবে তা তো জিজ্ঞেস করবেই ঠোঁটকাটা। অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়। হরিদেবপুরে 21 কোটি 90 লক্ষ টাকা, আর বেলঘরিয়ায় উদ্ধার 27 কোটি 90 লক্ষ টাকা। ফ্ল্যাটের মধ্যে গোপন কুঠুরিতে দুভাগে রাখা ছিল টাকা। এতেই সন্দেহ বাড়ে তদন্তকারীদের। সূত্রের খবর, জেরায় অর্পিতা জানান, একদিকে পার্থর টাকা, অন্যদিকে তাঁর কমিশন। সূত্রের খবর, অর্পিতা প্রায়ই তথ্য ফাঁসের হুমকি দিতেন পার্থকে, টাকা রাখার জন্য মোটা অঙ্কের কমিশন চাইতেন। শেষ দিকে অর্পিতার কমিশন পৌঁছয় 30%। ইডি সূত্রের খবর, কমিশন বাড়াতে পার্থকে রীতিমতো নাকানি চোবানি খাইয়েছেন অর্পিতা। 2012 সালে নগদ 10 কোটি টাকা নিয়ে মুম্বাই পালিয়ে যান অর্পিতা। মোবাইলও সুইচ অফ করে দেন। মাথায় বাজ পড়ে পার্থর। গোড়ায় নাকি পার্থ ভেবেছিলেন ওড়িশায় সিনেমার কাজে গিয়েছেন অর্পিতা। পরে বুঝেন কমিশনের গোলমালেই বেপাত্তা অর্পিতা। নতুন মোবাইল ফোন নাম্বার ট্র্যাক করে সন্ধান মেলে। নানা চেষ্টা করে সে দফায় অর্পিতাকে কলকাতায় ফেরানো সম্ভব হয়। তখনই নাকি 1 লাফে অনেকটা বেড়ে যায় মডেল অভিনেত্রীর কমিশন। সূত্রের খবর, 2012 সালে কমিশন ছিল 15 থেকে 20%। 2013 সাল থেকে জমানো টাকার পরিমাণ বাড়তে থাকে। ফের বেঁকে বসেন অর্পিতা, 30 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেন। এরপরই নাকি কমিশন বেড়ে হয় 30%। প্রথম দিকে টাকা রাখা হতো হরিদেবপুরের ফ্ল্যাটে, টাকা বাড়তে থাকায় কেনা হয় বেলঘরিয়ার ফ্ল্যাট। সূত্রের খবর, টাকা হাতছাড়া হোক চাননি প্রাক্তন মন্ত্রী, তাই নাকি যৌথ মালিকানার সম্পত্তির কাগজপত্র নিজের কাছেই রাখেন। আবার অর্পিতার নামে কেনা জীবন বীমায় নমিনিও ছিলেন। কাগজপত্র দেখে তেমনই দাবি তদন্তকারীদের। এরপর জেরায় আর কিছু জানালেন অর্পিতা। নিরাপত্তার ফাঁক গলেই অন্যদিকে গরু পাচার। তার কারণ অনুব্রতর বিষয়টা আপনারা জানেন, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। নিরাপত্তার ফাঁক গলেই গরু পাচার, অথচ সেই পাচারের টাকা পাচারে নিরাপত্তায় কোনো আপোষ নয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সিবিআই সূত্রের দাবি বলা যায়, এক জেলা থেকে অন্য জেলায় সেই টাকা পাচারে বেসরকারি নিরাপত্তা সংস্থার ক্যাশ ভ্যান ব্যবহার করা হতো। ঠিকই শুনছেন, ক্যাশ ভ্যান। ভাবতে পারছেন, এটা একেবারে পাকাপাকি বন্দোবস্ত। পাকাপাকিই বটে। জেলার একেবারে নিচু স্তর থেকে মধ্যস্থতাকারী, তারপর হাত বদল হয়ে শেষে টাকা যেত সাইগাল হোসেনের কাছে। সাইগাল মারফত সেই টাকা যেত প্রভাবশালীদের কাছে। পাচারে 30 স্তরীয় মডেল, এক্স্যাক্টলি 30 স্তরীয় মডেল। সিবিআই সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। গতকালই আদালতে সিবিআই দাবি করে, অনুব্রত প্রভাবশালী, ওর দেহরক্ষী মধ্যস্থতাকারী। এটা কোনো একার ব্যবসা নয়, একটা চক্র। সূত্র বলছে, পাচারের সেই চক্রটাকেই আইনের আতশ কাচের তলায় নিয়ে আসছে সিবিআই। কিভাবে হাত বদল হতো গরু পাচারের বিপুল টাকা। অভিযোগ, 3 বেসরকারি সংস্থার ক্যাশ ভ্যানে পাঠানো হতো নগদ। সেই 3 বেসরকারি সংস্থাকে নজরদারির আওতায় এনেছে সিবিআই। আচ্ছা, কোন পথে কিভাবে হাত বদল হতো বিপুল টাকার?
তদন্তকারীরা জেনেছেন বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম 3 জেলার বিভিন্ন ব্লকে ছড়িয়ে পাচারের পাণ্ডাদের চর। প্রথমে ব্লক স্তরের চরের হাতে পাচারের টাকা আসতো, সেই টাকা এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ক্যাশ ভ্যানে পৌঁছে যেত 3 জেলার পাণ্ডাদের কাছে। পাণ্ডাদের থেকে টাকা সরাসরি চলে যেত অনুব্রত দেহরক্ষী সাইগালের কাছে। নিচের স্তরের লোকেরা জানতই না উপরে কারা কাজ করছে। সূত্রের খবর, কত টাকা যাচ্ছে তার বিবরণ চলে যেত সাইগালের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ ডিকোড করেই ক্যাশ ভ্যানের কথা জানতে পারে সিবিআই। সাইগালের মারফত সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। বীরভূমের ভোলে বোম রাইস মিল থেকে একটি কালো গাড়ি বাজেয়াপ্ত করে সিবিআই। সূত্রের খবর, সেটিকেও টাকা পাচারের কাজে ব্যবহার করতেন সাইগাল। টাকা নিয়ে যাওয়ার সময় গাড়ির মাথায় জ্বলত নীল বাতি। মাথায় যখন নীল বাতি, সেই গাড়ি আটকাবে কে? বুঝলেন তো কিভাবে এই গোটা অপারেশনটা চলতো? আচ্ছা, আপনারা তো স্টক এক্সচেঞ্জ এটা শুনেছেন, কিন্তু স্টক পয়েন্ট, হ্যাঁ স্টক পয়েন্ট, এটার মানে জানেন? আরে এই স্টক পয়েন্টেও কোটি কোটি টাকার খেলা হয়, কোটি কোটি টাকার খেলা। গরু পাচারের খেলায় স্টক পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। মানে বিভিন্ন জায়গা থেকে এনে এই স্টক পয়েন্টে রাখা হতো গরু, সেটাকে স্টক পয়েন্ট বলে ডাকা হয়। আর তারপরেই সীমান্ত পেরিয়ে স্টক ক্লিয়ারেন্স, এক কথায় বললে গরু পগার পাড়। বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে গরু পাচার, আর পাচারের আগে মুর্শিদাবাদের স্টক পয়েন্টে জড়ো করা হতো গরু। মুর্শিদাবাদে একাধিক জায়গায় গড়ে উঠেছিল স্টক পয়েন্ট। সেই রকম একটি স্টক পয়েন্ট হচ্ছে রঘুনাথগঞ্জের এই জরুর এলাকা। দীর্ঘস্থায়ী ব্যবস্থার জন্য এখানে কিন্তু গরু পাচারের গরু নামানোর জন্য পাথর দিয়ে ব্যবস্থা করা হয়েছিল। আর এই স্টক পয়েন্ট করা হতো জমি দখল করে। বেশি ট্যাপও করবে এমন বুকের পাটা কার? গলা তুললেই হয় গাঁজার কেস আর খুনের হুমকি। অভিযোগ তো এমনই। বুদ্দিন শেখ, আচ্ছা, আর আলম ইসাখালি বাড়ি, বাগড়ি। এরাই ধরেন আমাদেরকে জানের ভয়ে ধরেন আমরা কিছু বলতে পারতাম না। পুলিশ প্রশাসনে পুলিশ আসতো পালিত। আলম এবং বুদ্দিন, গ্রামবাসীদের দাবি এদের ধরতে পারলে পাচার কাণ্ডে আরও তথ্য ফাঁস হবে। বেশিরভাগ পরিমাণে গরু আসতো মুরারয় হাট হয়ে, এবং মুরারয়ের ওখান থেকে এসে ঠিক এখানে 14 কিলোমিটার দূর এই জরুর এলাকায়, এবং এখানে স্টক হতো। এবং অপর দিক থেকে বীরভূমের লোহাপুর থেকে এসেও এখানে স্টক হতো। এখানে স্টক হওয়ার পর সন্ধ্যের পর থেকে কিন্তু গরু আবার যেতে শুরু করতো বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। সব চলতো প্রশাসনের নাকের ডগায়, পুলিশও চুপ, একেবারে পাকাপাকি বন্দোবস্ত। তবে এখন সব বন্ধ। কেন? এখন বন্ধ, ওগুলো তো সব পাচারের জন্য নিয়ে যেত। এ বন্ধ হবে না কেন? যে মেন মাথাকে ধরা হয়েছে, এখন গরু পাচারের বন্ধ। ইডি ধরেছে পার্থ চট্টোপাধ্যায়কে, সিবিআই এর খপ্পরে অনুব্রত মণ্ডল। কিন্তু দিলীপ ঘোষ কেন বারবার সিবিআই নিয়ে প্রশ্ন তুলছে বলুন তো? সিঁদুরে মেঘ দেখছেন নাকি তিনি? প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকের আগেও ভয়ের কথা শুনিয়েছিলেন দিলীপ, সেটিংয়ের ভয়। আগেও বলেছেন, আবারও বললেন। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল। যাওয়ার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে, কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। বললেন ভরসা ইডিতে। বেহালায় পোস্টার দিয়ে শুরু হয়েছে। কি বক্তব্য? সিবিআই দিয়ে মমতা ব্যানার্জিকে রোখা যাবে না। তারা খুব ভুল কথা বলেছেন, তাই মনে করছি না এখন। কারণ সিবিআই তো ইতিমধ্যে চিটফান্ড কাণ্ডে মমতা ব্যানার্জিকে না রুখার ব্যবস্থা করে দিয়েছেন, অ্যালাউ করে দিয়েছেন। তৃণমূল তুলছে অন্য কথা, সিবিআই ইডি একচোখা। আপনার কেন্দ্রীয় সরকার, আপনার পিএমও, আপনার হোম মিনিস্ট্রি, আপনার সিবিআই, সেই সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী। আগে বলুন ধরতে। শুভেন্দুকে চোর বিজেপি বলেছে, আবার ধরুক ধরুক ধরুক, এসবের ব্যাপার কি? ধরিয়ে দিন। অন্য ক্ষেত্রে বলছে নাম দিন, জেলে পাঠাবার ব্যবস্থা করছি। নিন, আপনাকে নাম দিলাম শুভেন্দু অধিকারী, জেলে পাঠিয়ে দেখা। প্রতি পদে দিলীপ বোঝাচ্ছেন তিনি অখুশি। আমি যতদূর শুনেছি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, তারপরে কাজ শুরু হয়েছে, এবং ইডিকে সরাবার জন্য কোর্টেও গেছে। ওই কুকুরটাকে পোষ মানানো যাচ্ছে না।
কিন্তু অধীর চৌধুরীর কথাটা মনে আছে তো? ধরা পড়ছে তৃণমূলের মধ্যে দিদির টিমের লোকরা, কিন্তু ভাইপোর টিমের লোকরা কিন্তু এখনো দূরে দূরে আছে। ইডির দপ্তরে দিল্লিতে 9 ঘন্টার জেরায় দিদির ভাইপো সব উগলি এসছে, সব মানে সব। একসময় সিপিএমের মিছিলে যেসব স্লোগান উঠত, এখন সেসব স্লোগান তৃণমূলের মিছিলে শুনতে পাওয়া যায়। সিপিএমের অনুষ্ঠানে যেসব গান বাজত, এখন সেসব গান তৃণমূলের অনুষ্ঠানে বাজে। অনেকে বলেন সিপিএম নামক এই স্কুলের সেরা ছাত্রের নাম তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের হোর্ডিংয়েও সিপিএমকে দেখা যাচ্ছে। ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। টোটকাটা জানতে চায় বিষয়টা আসলে কি, দেখব। ভুল বললাম একটু, হোর্ডিংটা তৃণমূলের নয়, 28 নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরামের। তারা বলছেন তৃণমূল ছিল, আছে, থাকবে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ নেতা হিসাবে যেভাবে তরুণদের তুলে আনার চেষ্টা করছেন, সেটা আমাদের কাছে একটা ভালো লেগেছে, ভালো লাগার জায়গায় এসছে। মানে মুখ না দেখিয়ে মুখোশ পরিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে এবং চলবে। এটাই যখন দলের কোনো কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা নিজের মতো করে এই মূল স্পিরিটটাকে তারা প্রচার করছে। 17ই আগস্ট পোস্টার পড়েছিল হাজরায়, সেটাও ছিল দুটো স্বেচ্ছাসেবী সংস্থার নামে। তারা জানিয়েছিলেন 6 মাসের মধ্যে নতুন তৃণমূলের কথা, ঠিক যে কথাটা অভিষেক বলেছেন। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী 6 মাসের মধ্যে যে তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে চান, আমরা সেই তৃণমূল কংগ্রেসই তৈরি করব। হোর্ডিংয়ে ছিল শুধু অভিষেকের ছবি, মমতা কোথাও নেই। উত্তরে পাল্টা পোস্টার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রেখে এক সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে। আমি মনে হয় যারা ধরা পড়ে যাবে তারা পুরাতন হয়ে যাবে, নতুন খোঁজার চেষ্টা হবে, কিন্তু নতুন কি আর আছে কেউ? তৃণমূল দলের অন্তর্জলী যাত্রা এর মধ্যে শুরু হয়েছে। এগুলো তার ছোটখাটো নমুনা। পুরানো সেই দিনের কথা মনে আছে? তাই এই অবস্থা আমরা পাল্টাবই। এই অবস্থা পাল্টানোর জন্য আমরা চাই কৃষি হবে আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। সেই পথেই আমাদের এগোতে হবে। সেই অবস্থা পাল্টাতে গিয়ে সরকার তো গেছেই, ভ্যানিশ হয়ে গেছে বুদ্ধবাবুর সিপিএম। এবার সেরকম দশা তৃণমূলের হবে না তো? বল হ্যাজ স্টার্টেড রোলিং, টাইম উইল আনসার অল দি কোয়েশ্চন। নানান প্রশ্ন নানান ঘটনায় ওঠে ঠিকই, তবে কলকাতায় জোড়া, কিন্তু জেলায় একা। মানে হোর্ডিং বা ফ্লেক্সের কথা বলছি আর কি। জেলায় জেলায় 6 মাসের মধ্যে নতুন তৃণমূলের ঘোষণা, ছবি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঠে ময়দানে থাকা তৃণমূল কর্মীরা যা বোঝার বুঝে নিচ্ছেন। কোথাও হোর্ডিং, কোথাও ফ্লেক্স। 6 মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল, মানুষ যেমনটা চায়। তৃণমূলে তো আর নতুন করে লোক আসবে না। সেই যেগুলো ওই নানান কেসে গরু পাচার থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে নানান কেসে জর্জরিত, সেগুলোই আবার এই তৃণমূলে আসবে। আসলে হচ্ছে দলটা হচ্ছে দুভাগে ভাগ হয়ে গেছে, পিসি একটা দল, ভাইপো একটা দল। কালীঘাটেরই দুটো বাড়ির মধ্যে জমজমাট লড়াই চলছে। হোর্ডিং বা ফ্লেক্সে শুধু অভিষেকেরই ছবি। আমাদের রাজহাটের সংগঠনটা খুবই ভালো, সেটাকে নষ্ট করার জন্য রাতের অন্ধকারে হয়তো কেউ মেরে গেছে। নতুন তৃণমূলের কথা লেখা ফ্লেক্স টাঙানো মানে দলকে দুর্বল করার চেষ্টা, বুঝলেন কিছু? আমাদের দল যেটা তৃণমূল বা তৃণমূল কংগ্রেস, যেটা আমরা করি, মমতা ব্যানার্জির দল, যে নতুন তৃণমূল কোথায় কি করলো আমরা সব দেখতে যাবো না, আর আমরা সব দেখিও না। আবার পশ্চিমবঙ্গে কোনো ভোট আসুক, আবার আমরা বিজেপিকে হারাবো। কার নেতৃত্ব হারাবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হারাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব হারাবো। নেতাদের মতো মেপে ঝুপে কথা বলেন না নিচের তলার কর্মীরা। তাদের কথায় স্পষ্ট, হোর্ডিং কা পিছে ক্যা হ্যায়। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী 6 মাসের মধ্যে যে তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে চান, আমরা সেই তৃণমূল কংগ্রেসই তৈরি করব। তৃণমূল সূত্রের খবর, দুবাই ফেরত অভিষেক সোমবার থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে বৈঠক শুরু করবেন। নতুন তৃণমূল গড়তে হবে তো। সুকান্ত মজুমদার বলছেন ঠগ বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। সুজন চক্রবর্তী বলছেন যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি। অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, পঞ্চায়েতে দুর্নীতিতে প্রশ্রয় নবান্নর। পার্থ কেষ্ট নিয়ে হইচইয়ের মাঝে নবান্নের নতুন সার্কুলার, চোর ধরো, এফআইআর করো। কেন্দ্রীয় প্রকল্পের টাকা 9/6 হয়, হিসেব দেয় না রাজ্য সরকার, তাই নিয়ম অনুযায়ী বরাদ্দ আটকে দেওয়া হয়েছে।
ব্যাখ্যা কেন্দ্রের। কিছুদিন আগে রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ দেখতে এসেছিল কেন্দ্রীয় দল। তারপরই জেলা শাসকদের কাছে নবান্নের নির্দেশিকা। 100 দিনের কাজের হিসেব নিকেশ মেলাতে হবে 9 সেপ্টেম্বরের মধ্যে। আবাস যোজনার বাড়িগুলির অবস্থা জানাতে হবে 22 অগস্টের মধ্যে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, চুরি দেখলেই এফআইআর করুন। সামান্য ত্রুটি বিচ্যুতিও বরদাস্ত করতে মুখ্যমন্ত্রী রাজি নন। সে কারণেই তিনি মুখে যেটা বলেছেন যে কোনো অন্যায় দেখলে থানায় যান, অভিযোগ করুন, তো সেটাই সরকারের নির্দেশনামায় গিয়েছে। ঠক বাস্তে গা উজাড়, এমন কোনো তৃণমূল পঞ্চায়েত প্রধান নেই, এমন কোনো তৃণমূল পঞ্চায়েত সদস্য নেই যে চুরি করেননি। প্রত্যেকে চুরি করেছেন। সার্টিফাইড চোর ও যারা ফুল ছাপযুক্ত তারা চোর। ভূতের মুখে রাম নামের মতন শোনাচ্ছে আমার কাছে, কারণ চুরি হয়েছে নবান্নের আশ্রয়, নবান্নের প্রশ্রয়ে। তৃণমূলের সরকারের আমলে পঞ্চায়েতের টিকিট পাওয়া থেকে আরম্ভ করে, পঞ্চায়েতের প্রধান হওয়া থেকে আরম্ভ করে, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সব কিছুতে মাথা হতে গেলে নোটের ছাতা নিয়ে দিদির দলের দরবারে হাজির হতে হবে। তার জন্য রেট ঠিক করা আছে একদম। প্রধান 1 কোটি 2 কোটি 3 কোটি যাচ্ছে, আর প্রধান বলছে আমি থাকবো না কেন। অনুব্রতর একটা অ্যাকাউন্টে 17 কোটি, পার্থ চ্যাটার্জির অনেক বান্ধবীর, এক বান্ধবীর তার অনেক ফ্ল্যাটের 2টো ফ্ল্যাটেই 50 কোটি। তো ওরা যদি কোটি কোটি হয় আর পিসি ভাইপো হাওয়াই চটি। দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলতে গিয়ে মালদার তৃণমূল নেত্রী মন্ত্রী সাবিনা ইয়াসমিন কি বলেছিলেন শুনুন। গত পঞ্চায়েতে যে গঠন হয়েছিল, যেভাবে বোর্ড গঠন হয়েছিল, সেই বোর্ড গঠনে দুর্নীতি ছিল না। তারা বলেছে যে আমরা এত টাকা দিয়ে প্রধান হয়েছে, এত টাকা দিয়ে শুভেন্দু অধিকারীকে টাকা দিয়ে। বিরোধীরা বলছেন এসব স্রেফ আইওয়াশ। দুর্নীতির অভিযোগে ধৃত অনুব্রত মণ্ডলের পাশে তো খোলাখুলি দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রতিদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? আচ্ছা, ভোট হলে গন্ডগোল কি হতেই হবে? এই যেমন আজ আসানসোল এবং বনগাঁর একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হলো। পুরসভার উপনির্বাচন, তাতেও ধাক্কাধাক্কি, হাতাহাতি, উত্তেজনা কোনো কিছুই বাদ থাকলো না। রণংদেহী মূর্তি দেখতে পাওয়া গেল দুপক্ষেরই। বহিরাগত, ভোট লুট, ছাপ্পা, নানা অভিযোগ উঠল। আর তারপর এ বলল ভোট প্রহসন, ও বলল হারার ভয়ে অজুহাত। আসানসোলের উপনির্বাচনে তুল কালাম। 6 নম্বর ওয়ার্ডে ভোট। জামুরিয়ায় বহিরাগত ঢুকিয়ে ভোট লুঠের অভিযোগ বিজেপির। প্রতিবাদে 2 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ। পাল্টা ঘটনাস্থলে তৃণমূল। বচসা, হাতাহাতি। পরিস্থিতি সামলাতে লাঠি চালালো পুলিশ। বনগাঁর 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও বিক্ষিপ্ত গন্ডগোল। গান্ধীপল্লীতে স্লোগান পাল্টা স্লোগানে সম্মুখ সমরে বিজেপি বনাম তৃণমূল। বচসা থেকে হাতাহাতি। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে হেনস্থা ও তার নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগও উঠেছে। প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ। ভোটে কেন উত্তেজনা? শাসককে নিশানা বিরোধীদের। এজেন্টদেরকে ধার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, গুন্ডারা বের করেছে, পুলিশও বের করে দিয়েছে। নির্বাচন তো হচ্ছে না, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। করতে দেবে না ভোট। এই সময় যদি তৃণমূলকে মানুষ হারানোর সুযোগ পায়, তাহলে তৃণমূলকে হারাবে। আর হারালে তৃণমূল দলের ভাবমূর্তি আরও ধূলিসাৎ হয়ে যাবে। বিরোধীরা বলছে প্রহসন। কি বলছে তৃণমূল? বিজেপি কোথায়? বিজেপি তারা পরের পর নির্বাচনে পর্যুদস্ত, তৃণমূলের কাছে হারে। পরাজয়ের এক্সকিউজ আগে থেকে এই ধরনের তারা নাটক করছে। 2 পুরসভার 2 ওয়ার্ডে উপনির্বাচন, তাতেও গন্ডগোল এড়ানো গেল না। কি করছিল পুলিশ? প্রশ্ন তো উঠবেই। এবার দিল্লির দিকে নজর দেব। কেজরিওয়ালের ঘরেও বিপদ। আর এবার মনীষ সিসোদিয়ার বিরুদ্ধেই লুকআউট সার্কুলার জারি করলো সিবিআই। মানে বিদেশে যেতে পারবেন না দিল্লির উপমুখ্যমন্ত্রী। ইতিমধ্যে 14 ঘন্টা তল্লাশি চালিয়েছে সিবিআই। তথ্য প্রমাণ কি আদৌ পাওয়া গিয়েছে? তবে বিজেপির সুর চড়া। মদ মাফিয়াদের টাকা ঢুকেছে সিসোদিয়ার ঘরে, পাল্টা আম আদমি পার্টির। তাদের একটাই কথা, কেজরিওয়ালকে ভয় পেয়েছে বিজেপি। আবগারি কেলেঙ্কারিতে আরো চাপে পড়লেন মনীষ সিসোদিয়া। এবার দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। এরপরই মোদীকে টুইটে জোড়া তোপ কেজরিওয়াল ও সিসোদিয়ার। কোনো প্রমাণ মেলেনি, তাও হেনস্থা। जवाब देते देरी करेनी बीजेपीओ। दिल्ली में घूमना मना नहीं है, खूब अच्छे से घूमिए, सब जहां मन है वहां जाइए, लेकिन लुकआउट नोटिस का मतलब है कि बिना
कोर्ट को बताए वो देश छोड़ के भाग न जाए। पूरे शोर शराबे के साथ वो दिल्ली के उप मुख्यमंत्री मनीष सिसोदिया जी के घर आए, वहां पर 14 घंटे रुके, लेकिन 14 घंटे के बाद भी सीबीआई के पास दिखाने के लिए कुछ नहीं था। সামনেই গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। দিল্লি মডেল তুলে ধরে দুই রাজ্যের ভোট ময়দানে আপ। ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। আপ কি বার মানে এবার কি সিসোদিয়া? দিল্লির রাজনীতিতে জল্পনা বাড়ছে। এই ছিল আজকে ঠোঁটকাটার সরাসরি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজবো। আজ আর হাতে সময় নেই, আজকে বিদায় নিচ্ছি। তবে প্রতিদিন রাত 8টায় ঠোঁটকাটা নিয়ে আসবে সরাসরি প্রশ্ন আপনাদের হয়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।